প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে পরমাণুর গঠন। এই অধ্যায়ের আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, যদিও এই ক্লাসটা আমরা এর আগে টোটাল এই অধ্যায়টা কমপ্লিট করেছি। এই অধ্যায়ের আজ কিছু ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে কথা বলবো। ওভারঅল আমি এই অধ্যায়ের যে বেসিক জিনিসগুলো আছে তার প্রাথমিক পর্যায়ের কিছু জিনিস আমি আলোচনা করব। আর আলোচনার বিষয়বস্তু আমি তোমাদের জন্য এখানে তুলে রেখেছি। প্রথমত রয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর অবস্থান, এরা কোথায় অবস্থান করে সেই সম্বন্ধে আমরা জানবো, যদিও এর আগে আমরা জেনেছি, আবারও আমরা একটু জানবো। তারপরে রয়েছে পরমাণু কেন আয়নে পরিণত হতে চায় বা হয়, ক্যাটায়ন অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয়, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর HCl এর গঠনটা সম্বন্ধে আমরা জানবো। এরপরে রয়েছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এর সাহায্যে পারমাণবিক সংখ্যা বের করা। অনেক সময় তোমাদের কোনো একটা আয়ন দেওয়া থাকলো, সেই আয়নটা থেকে তোমাদের বের করতে হবে যে এই আয়নটার কতটা ইলেকট্রন রয়েছে বা এর পারমাণবিক সংখ্যা কত, এটা তোমাদেরকে ওই আয়ন দেখে বের করতে হবে। তারপর রয়েছে আয়নের সাহায্যে ইলেকট্রন সংখ্যা বের করা। তারপরে হচ্ছে কোনো একটা মৌল দিয়ে বললো যে এটার ইলেকট্রন বিন্যাস করে দেখাও, চিত্র এঁকে করে দেখাও, তখন সেটা তোমাদেরকে দেখাতে হবে। এরপর রয়েছে কার্বনের তারপর হাইড্রোজেনের আইসোটোপ সমূহ আমরা একটু জানবো। তো চল প্রথমে শুরু করি আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের অবস্থান নিয়ে আলোচনা। তো এখন আমরা জানবো যে সাধারণত তোমরা জানো যে একটা পরমাণু যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি, তাহলে সেই পরমাণু ভাঙলে আমরা তিনটি মৌলিক মৌলিক কণা পাবো, যেটা আসলে খুবই ক্ষুদ্র, যাকে আর ভাঙা যায় না। কিন্তু আধুনিক বিজ্ঞানে এখন এই তোমার এদেরকেও ভেঙে আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা বের করা সম্ভব হয়েছে, যেটাকে আমরা কোয়ার্ক বলে থাকি। যদিও তোমাদের সিলেবাসে এই আলোচনা নেই, তাও তোমাদেরকে একটু আমি ধারণা দিয়ে রাখছি যে কোয়ার্ক নামে এখন অতি পারমাণবিক একটা কণা বের করা হয়েছে, যেটা আসলে একে আর ভেঙে আর দ্বিতীয় কোনো কণা বের করা সম্ভব হবে না। এটাই সর্বশেষ এখন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা যে এটাই হচ্ছে সবচেয়ে ছোট বা সবচেয়ে ক্ষুদ্র, যাকে আর বিশ্লেষণ করাই সম্ভব না, সেটা হচ্ছে কোয়ার্ক কণা। ওকে, এখন আমরা দেখব, ধরো এটা একটা মৌল বা এই একটা মৌলের পরমাণু, আমরা এটাকে চিন্তা করেছি। তাহলে মৌলের পরমাণুর কেন্দ্রে, এটা ধরো কেন্দ্র, এই কেন্দ্রে কে কে থাকে আমরা আলোচনা করছি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটি মৌলিক কণিকা নিয়ে আলোচনা করতেছি। তো এখন দেখো যে এই তিনটির মধ্যে কার অবস্থান কোথায়, কে কোথায়, একটা পরমাণুর কে কোথায় অবস্থান করবে। তো এই যে কেন্দ্র, এই কেন্দ্রে আমরা জানি রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, আর এই নিউক্লিয়াসের মধ্যেই থাকে এরা দুইজন, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন, এদের অবস্থান হবে নিউক্লিয়াসে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে। আর এই যে ইলেকট্রন রয়েছে, এই নিউক্লিয়াসের চারদিকে একটা কক্ষপথ থাকে, বৃত্তাকার কক্ষপথ থাকে, যে বৃত্তাকার কক্ষপথে এই ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে, অর্থাৎ এরা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান অবস্থান থাকে। তাহলে ইলেকট্রনের অবস্থানটা কোথায়? নিউক্লিয়াসের বাইরে একটা বৃত্তাকার কক্ষপথের মধ্যে ইলেকট্রনের অবস্থান। তাহলে যদি আমরা একটু চিন্তা করি যে এইটা হবে ইলেকট্রন, আর ইলেকট্রনটা সাধারণত ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হয়ে থাকে, এর চার্জটা হচ্ছে ঋণাত্মক চার্জ, আর প্রোটনের চার্জটা হচ্ছে ধনাত্মক চার্জ, আর নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে যদি আমরা একটু স্পেসিফিকভাবে জানি যে ইলেকট্রনের ক্ষেত্রে এটা হচ্ছে চার্জ হচ্ছে নেগেটিভ, এটার চার্জ হচ্ছে নেগেটিভ। তারপরে হচ্ছে প্রোটন, এটার চার্জ হচ্ছে পজিটিভ, এবং নিউট্রন এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো চার্জ নেই। এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো চার্জ নেই। তাহলে আমরা অবস্থান যদি জানতে চাই যে কার অবস্থানটা কোথায়, তাহলে আমরা বলবো এই যে ইলেকট্রন আর এই প্রোটন এবং এই নিউট্রন রয়েছে, এরা হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে অবস্থান করবে। আর এই ইলেকট্রন এরা নিউক্লিয়াসের বাইরে একটা বৃত্তাকার কক্ষপথে অবস্থান করবে। তাহলে অবস্থান সম্বন্ধে কিন্তু আমরা একটা ভালো ধারণা পেলাম যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এদের কাদের অবস্থানটা কোথায়, এবং তাদের চার্জ সম্বন্ধেও আমরা জানলাম যে কার চার্জ কেমন, কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, আর কোনটা চার্জ নিরপেক্ষ। তাহলে এ হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, আর এ হচ্ছে চার্জ নিরপেক্ষ। তাহলে চার্জ এবং এদের অবস্থান সম্বন্ধে আমরা একটা ভালো ধারণা পেলাম। এরপরে আসবো যে পরমাণু কেন আয়নে পরিণত হয়, অর্থাৎ একটা পরমাণু কেন
আয়নে চলে যায় বা আয়ন সৃষ্টি করে, এটা আমরা জানবো। তোমরা জানো যে সব কিছুই আসলে স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, এবং কক্ষপথে কোন কক্ষপথে কতটি করে ইলেকট্রন ধারণ করার ক্ষমতা একটা মৌল রাখে, সেটাও তোমরা জানো যে প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে 2টি, তারপরেরটাতে থাকবে হচ্ছে 8টি। এইভাবে আসলে আমরা যে শ্রেণীবিন্যাসগুলো করে থাকি, যেমন 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে যদি প্রথম কক্ষপথ, এটা এখানে এনটা হচ্ছে কক্ষপথের নাম্বার বা সংখ্যা। যদি 1 নাম্বার কক্ষপথ হয় তাহলে এন এর মান হবে 1, তাহলে এখানে তুমি দেখো 2 তার সাথে গুণ আর এই 1 এর উপর স্কয়ার ইকুয়াল 2 আসবে। দ্বিতীয় কক্ষপথ যদি হয় তাহলে n এর মান হবে 2, তার উপর স্কয়ার আর এখানে 2 গুণ করলে হচ্ছে 8। তারপরে তৃতীয় কক্ষপথ, এটার জন্য n এর মান 3 হবে, তার উপর স্কয়ার ইকুয়াল টু 9 × 18। এইরকম ভাবে ইলেকট্রনগুলো আসলে থাকে, যে প্রথম কক্ষপথে থাকে হচ্ছে 2টি, তারপরে কক্ষপথে 8টি, এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে 18টি। এইভাবে চতুর্থ কক্ষপথে 32টি। এইভাবে কিন্তু আসলে ইলেকট্রনগুলো অবস্থান করতে থাকে। তো যে একটা পরমাণু কেন আয়নে চলে আসতে চায় বা আসে, এটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যাটা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা দেখো, যেমন সোডিয়ামের জন্য তোমরা জানো এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো এটার যদি তোমরা ইলেকট্রন বিন্যাস করো তাহলে তোমরা লিখতে পারো এরকম 2, 8 এবং 1, তাহলে এই টোটাল 11 হয়েছে। দেখো আমরা জানি যে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে আমরা এটা দেখো কয়টা শক্তি স্তর পর্যন্ত গেছে, এই যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। ওকে, তাহলে তৃতীয় শক্তি স্তর পর্যন্ত যদি কোনো তোমার মৌল ইলেকট্রন বিন্যাস যেতে চায়, তাহলে আমরা জানি তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা পর্যন্ত থাকতে পারে। তাহলে অনেক সময় চাইবে কি যে ওই পরমাণুটা তার কাছের, আর আরেকটা জিনিস তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, নিষ্ক্রিয় গ্যাসগুলো যে রয়েছে, প্রথমে হচ্ছে হিলিয়াম, তারপরে হচ্ছে নিয়ন, তারপরে হচ্ছে আর্গন। মোটামুটি তোমাদের সিলেবাসে আর্গন 18 পর্যন্ত জেনে রাখলে চলবে। যখন তোমরা আর একটু বড় হবে, অর্থাৎ 9-এ উঠবে, তখন তোমরা এটা আরও বিস্তারিত যে আরও নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে সেটাও তোমাদের জানতে হবে। তো দেখো, নিয়নের জন্য জানি আমরা 2, সরি হিলিয়ামের জন্য 2, নিয়নের জন্য হচ্ছে 10, আর আর্গনের জন্য হচ্ছে 18। এতটা করে ইলেকট্রন থাকে। এখন দেখো যে প্রত্যেকটা মৌল খুবই একটু যত্ন সহকারে তোমরা একটু মনে করার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো, যেটা তোমার 9-10-এ গেলে খুবই কাজে লাগবে রসায়নের ক্ষেত্রে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা। সেটা হচ্ছে যে সোডিয়াম সে চেষ্টা করবে তার পাশাপাশি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তাহলে দেখো যে সোডিয়াম 11, তাহলে তার কাছাকাছি একটা নিষ্ক্রিয় গ্যাস দেখো নিয়ন রয়েছে, তাহলে নিয়নের রয়েছে 10। তাহলে এই সোডিয়াম চাইবে সে একটা ইলেকট্রন ত্যাগ করে তার পাশাপাশি নিষ্ক্রিয় গ্যাস এই নিয়নের মতো অবস্থান লাভ করতে চাইবে। তাহলে এখানে যে আমরা মুদ্রা বিষয়টা বা মৌলিক যে বিষয়টা আমরা শিখলাম, সেটা হচ্ছে যে একটা পরমাণু চায় সে তার পাশাপাশি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে একটা যৌগ গঠন করতে চায়। এজন্যই সে আসলে একটা ইলেকট্রন ত্যাগ করতে চায়, অথবা অনেক সময় একটা ইলেকট্রন গ্রহণ করে সে তার নিষ্ক্রিয় পাশাপাশি নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। যেমন ধরো এখানে সোডিয়াম ছিল, সোডিয়ামের হচ্ছে 11, সে চাইবে যে একটা ইলেকট্রনকে শেষ কক্ষপথ থেকে, এই যে শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে সে বাদ দিয়ে দিবে বা ছেড়ে দিয়ে সে এইরকম, এই যে তখন তার হয়ে থাকবে 10টা, তাহলে সে নিয়নের মতো হয়ে গেল। এইরকম ভাবে প্রত্যেকটা পরমাণুই চাইবে বা মৌলই চাইবে তার পাশাপাশি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এই কারণে অনেক সময় কেউ ইলেকট্রন ত্যাগ করে, আবার অনেকে ইলেকট্রন গ্রহণ করে, অথবা যখন দেখা যাচ্ছে যে গ্রহণও হচ্ছে না বা তোমার ত্যাগও করতে পারতেছে না, তখন কি করবে, তারা শেয়ার করার মাধ্যমে সমযোজী যৌগ গঠন করবে। এটা আরও বিস্তারিত আলোচনা তোমরা নেক্সটে যখন ক্লাস 9-এ উঠবে তখন তোমরা খুব ব্যাপক পরিসরে এই আলোচনাগুলো পাবে। তো তোমাদের একটু ধারণা দিয়ে রাখছি, যেহেতু আমরা এই ক্লাসটা এর আগেও নিয়েছি, আবারও নিচ্ছি, সো আমি চাচ্ছি তোমাদেরকে আরও কিছু ইনফরমেশন দিতে, যাতে করে তোমরা এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারো। এরপর দেখো আরেকটা উদাহরণ যদি আমরা দিই, ক্লোরিন। যেমন দেখো ক্লোরিন হচ্ছে কত, 17, তোমরা জানো। 17 যদি তোমরা লিখতে চাও তাহলে লিখতে পারো ইলেকট্রন বিন্যাস 8, তারপর হচ্ছে 10টা হলো 8, পরে থাকবে 3টা। আচ্ছা, এইভাবে দেখাচ্ছি। আরেকটা নিয়ম তোমাদেরকে শেখাচ্ছি আমি। 1s2, 2s2, 2p6, 3s, কয়টা হচ্ছে 10টা, এখানে হচ্ছে 2, আর এখানে 3p5,
তাহলে দেখো 10, 12, 17, তাহলে এখানে থাকছে 7টা, তার মানে এখানে হবে 7। তাহলে দেখো কত হচ্ছে 10, 17। তাহলে তোমরা জানো যে এটা আরেকটা নিয়ম, তোমরা 9-10-এ গেলে এই নিয়মটা পাবে। তোমাদের একটু আইডিয়া আমি দিয়ে রাখলাম যাতে করে তোমরা এটা একটু আগে থেকে ধারণাটা পেয়ে থাকো। এটা হচ্ছে এসপিডিএফ সংকরণ বা এসপি এর ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে, অর্থাৎ এস এ কয়টা ইলেকট্রন থাকবে, পিতে কয়টা ইলেকট্রন থাকবে, এফ এ কয়টা থাকবে, এটা তোমরা আরো একটু বড় হলে বিস্তারিত জানতে পারবে। তোমাদের একটু ধারণা দিয়ে রাখলাম এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করা যায়, এইভাবে লেখা যায়। তো এখন এখানে দেখো যে 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন রয়েছে 7টি, আর এটা 3 নাম্বার পর্যন্ত গেছে। তাহলে দেখো আমরা জানি 3 নাম্বার পর্যন্ত যদি যায় কোনো কক্ষপথ, কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস, তাহলে 18টি ইলেকট্রন, সর্বোচ্চ সে 18টি ইলেকট্রন ধারণ করতে পারবে বা সাধারণত করে, যেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের হয়ে থাকে। তাহলে দেখো যে ক্লোরিনের হচ্ছে 17, আর তার পাশাপাশি একটা নিষ্ক্রিয় গ্যাসের নাম যদি আমরা বলি তাহলে তাকে অবশ্যই আমরা আর্গন বলে ফেলবো বা আর্গন বলবো। তাহলে এই আর্গনের মতো চাইবে এই ক্লোরিন, এই আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে, যেহেতু প্রত্যেকটা মৌলই কিন্তু তার পাশাপাশি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তাহলে সে কি করবে, এখানে একটা ইলেকট্রন কারো কাছ থেকে সে গ্রহণ করবে বা ধার নিবে, ধার নিয়ে সে তার একটা ইলেকট্রন এখানে পূরণ করে তোমার সর্বোচ্চ মানে এই আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। আরও একটা মজার কথা আমরা বলতে পারি, সেটা হলো যে সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন নিয়ে আসতে চাইবে। এটা হচ্ছে সবচেয়ে মানে একেবারে মূল কথা। অর্থাৎ প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাসে তোমরা দেখবা যে সে যদি কোনো একটা তাকে যদি কারোর সাথে বিক্রিয়া করতে দেওয়া হয় তাহলে সে অবশ্যই তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ করবে। তাহলে দেখো এই সোডিয়ামের ক্ষেত্রে সে যখন এই একটা লাস্টের বা শেষ কক্ষপথে একটা ইলেকট্রনকে ত্যাগ করলো বা ছেড়ে দিল, তখন দেখো তার শেষ কক্ষপথ হয়ে দাঁড়ালো কোনটা, এইটা 8। তাহলে দেখো এখানে অষ্টপূর্ণ বা এটাকে বলা অষ্টপূর্ণ বা শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। তাহলে দেখো এখানে এখানে সে একটা ইলেকট্রন হয়তো বা কারো কাছ থেকে বিক্রিয়া করার ক্ষেত্রে অন্য একটা মৌলের কাছ থেকে সে একটা ইলেকট্রন ধার নিয়েছে, নিয়ে সে এই শেষ কক্ষপথে দেখো 8টি ইলেকট্রন পূর্ণ করেছে। তার মানে প্রত্যেকটা মৌলই চাইবে তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় রাখতে। আর এই কারণেই আসলে একটা মৌল আয়নে পরিণত হয়ে যায়। যদি সেটা এরকম হয়, আমরা পরের টপিক্সে 3 নাম্বারটি আসছি যে ক্যাটায়ন এবং অ্যানায়ন কি। যদি যেমন ধরো এখানে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছিল, যার কারণে এই হয়ে যাবে অ্যানায়ন, যেটাকে আমরা প্লাস সাইন দিয়ে বুঝাবো। অর্থাৎ ওই মৌলটা লিখবো, ওই মৌলের উপর একটা প্লাস চিহ্ন দিব, যেহেতু সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করার কারণে সে ধনাত্মক হয়ে যাবে, ধনাত্মক আয়ন বিশিষ্ট, যেটাকে আমরা ক্যাটায়ন বলতে পারি ক্যাটায়ন। এটা হবে আমার তাহলে ক্যাটায়ন। তাহলে আমরা কি শিখলাম, যে যখন কেউ ইলেকট্রন ত্যাগ করবে সে হয়ে যাবে ক্যাটায়ন, আর যখন ইলেকট্রন গ্রহণ করবে, যেমন এখানে ক্লোরিন ছিল, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে একটা ইলেকট্রন, ধরো ওই যে সোডিয়ামের সাথে বিক্রিয়া করার ক্ষেত্রে, আমি পরের টপিক্সে আসবো, 4 নাম্বারটাতেই আসবো, এখন ধারাবাহিকভাবেই আমরা আলোচনায় এসে যাব। তাহলে দেখো ক্লোরিনের জন্য ছিল সে একটা ইলেকট্রন গ্রহণ করেছিল, এখানে এই ধরো কেউ একজন দান করেছে, সেই ইলেকট্রনটা ওই ক্লোরিন গ্রহণ করেছে, গ্রহণ করার কারণে সে এইরকম ঋণাত্মক হয়ে যাবে, তখন সে ঋণাত্মক সাইন বিশিষ্ট হয়ে যাবে। তাহলে এটা হবে আমার তখন তোমার অ্যানায়ন, এটা হয়ে যাবে তখন অ্যানায়ন। অ্যানায়ন তাহলে যে ইলেকট্রন দান করে সে হয়ে যায় ক্যাটায়ন, ধনাত্মক সাইন বিশিষ্ট, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে যায় অ্যানায়ন, ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট। তাহলে দেখো আমরা কিন্তু ধারাবাহিকভাবে 3 নম্বর আলোচনা করে ফেললাম। এরপরে দেখো সোডিয়াম ক্লোরাইড এবং HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। এই অ্যাসিডের গঠন, এই যৌগটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা একটু জানবো। যেমন ধরো এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা খাবার লবণ বলে থাকি, বা এটা আমাদের খাবার লবণের সংকেত। সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি 11, আমরা যদি চিত্র এঁকে করি তাহলে এইভাবে আঁকতে পারি। আমরা একটু বড় করে শুধু চিত্রটাই আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন সোডিয়ামের জন্য যদি আমরা আঁকি, তাহলে সোডিয়ামের জন্য প্রথম কক্ষপথে থাকবে তোমার 2টো ইলেকট্রন, তারপরের কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন, এইভাবে সুন্দর করে তোমরা 8টি ইলেকট্রন দিয়ে দিবা। তারপরে হচ্ছে তৃতীয় কক্ষপথ, ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছি 3 নম্বর কক্ষপথে যায়। সোডিয়ামের জন্য যদি আমরা একটু লিখি 2, 8, 1 এরকম ছিল, তাহলে এই কক্ষপথে আরেকটা ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিব। ওকে, এটা ছিল কার জন্য, সোডিয়ামের জন্য, এটা হচ্ছে সোডিয়াম। এরপরে আসবো আমরা ক্লোরিনের জন্য। ক্লোরিনের জন্য দেখো ক্লোরিনের কক্ষপথ 3টা হয়েছিল, ক্লোরিন, ক্লোরিন। তাহলে প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে, এটা আমি একটু কালো করে দিচ্ছি যেহেতু এগুলো ইলেকট্রন আমি একটু সাদা দিয়েছি, তাহলে এটাকে কালো করে দিচ্ছি তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তারপরের কক্ষপথে থাকবে হচ্ছে 8টি,
তারপরে কক্ষপথ থাকবে 8টি, এইভাবে সুন্দর করে 8টি দিয়ে দিবে। তারপরে কক্ষপথ কয়টি থাকার কথা ছিল? 7টি থাকবে। 3 নাম্বার কক্ষপথ থাকবে হচ্ছে 7টি। তোমরা চেষ্টা করবে জোড়ায় জোড়ায় এইভাবে দিয়ে দিতে, তাহলে 6টি হলো, 3 দুগুণে 6, আর এইখানে ধরো আরেকটি ছিল। তাহলে দেখো আমরা কি শিখেছিলাম যে প্রত্যেকটা মৌলই চাইবে তার শেষ কক্ষপথে যেন 8টি করে ইলেকট্রন থাকে। তাহলে দেখো এর শেষ কক্ষপথে কয়টি আছে? 1 2 3 4 5 6 7টি রয়েছে, 8টি নাই, তার মানে একটা শর্ট। আর এখানে দেখো তার শেষ কক্ষপথে 8টি থাকার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 1টি রয়েছে, তার মানে কি তার আরো 7টি শর্ট, তার মানে 7টি লাগবে। তো ওই 7টি কারো কাছ থেকে গ্রহণ করার জন্য যে পরিমাণে শক্তি দরকার, তার থেকে এই 7টি যে এখানে রয়েছে এই একটা ওখানে নিয়ে নিবে, তাতে কম শক্তির প্রয়োজন হবে। এই কারণেই এখান থেকে একটা ইলেকট্রন ওই জায়গাটায় চলে যাবে, গিয়ে ওখানে 8টি হয়ে যাবে। তার মানে এই ইলেকট্রনটা এইখানে চলে আসবে, এইভাবে চলে আসলো, তখন আর এখানে ইলেকট্রনটা থাকবে না। এই ইলেকট্রনটা থাকবে না, তার মানে এই বৃত্তটা অর্থাৎ এই কক্ষপথটাই হারিয়ে যাবে, তার মানে এই কক্ষপথটাই আর নাই। তাহলে দেখো যে এখন শেষ কক্ষপথ কোনটা দাঁড়ালো? এইটা। তাহলে এখানে দেখো যে 8টি রয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে 8টি রয়েছে। তাহলে এইভাবেই কিন্তু চেষ্টা করে একটা পরমাণু, এটা আমি এইভাবে দেখাই তাহলে ক্লিয়ার বুঝবা। এই একটা ছিল, তাহলে যদি আমি আরেকটা চিত্র এঁকে দেখাই, তার মানে তখন কক্ষপথ হয়ে গেল তার দুটো কক্ষপথ হয়ে যাবে, দুটো কক্ষপথ। আর এর ক্ষেত্রে এই হয়ে যাবে তখন পজিটিভ সাইন বিশিষ্ট, এরকম পজিটিভ সাইন বিশিষ্ট, আর এই হয়ে যাবে নেগেটিভ সাইন বিশিষ্ট। এর কক্ষপথ 3টাই থাকবে, এই যে কালো কালো আর একটা সাদা, এই যে কালো, কালো, এইরকম। তাহলে দেখো এ হয়ে যাবে ঋণাত্মক সাইন বিশিষ্ট। তার মানে আমরা যদি এটা প্রতীকের সাহায্যে লিখি, এটাকে এইভাবে লেখা যাবে। আর এরা এইভাবে যুক্ত হয়ে আসলে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ গঠন করে, যেটাতে একটা পজিটিভ, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন বিক্রিয়া করে ইলেকট্রন এইভাবে একজনের সাথে আরেকজন আদান প্রদান করে, একজন ধনাত্মক এবং একজন ঋণাত্মকের মাধ্যমে এটা একটা আয়নিক যৌগ তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে আসলে আয়নিক যৌগগুলো সৃষ্টি হয়। এরপরে আমরা শিখবো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা ঘটে, যে এখানে কিভাবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যৌগটা তৈরি হয়েছে সেটা শিখবো। তাহলে দেখো আমি একটু আগেই বলেছিলাম যে সবসময় যে একজন দিবে আরেকজন নিবে, একজন দান করবে আরেকজন গ্রহণ করবে, এমনটা নাও হতে পারে। সেক্ষেত্রে কি ঘটবে? আসলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে তারা ইলেকট্রন একটা আরেকটার সাথে শেয়ার করে তারা একটা বন্ধন বা একটা যৌগ গঠন করবে। ওকে, যেমনটা ছিল এই আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে এরকম ঘটে, আবার অক্সিজেন আর হাইড্রোজেন মিলে যে পানি তৈরি হয় সেক্ষেত্রে এটা ঘটে। তাহলে দেখো হাইড্রোজেনের জন্য যদি আমরা লিখি হাইড্রোজেন 1, তাহলে এখানে শুধু একটাই লেখা যাবে। এর কক্ষপথ কয়টি হলো? তাহলে একটি হলো। এবার আসি ক্লোরিনের জন্য। ক্লোরিনের জন্য আমরা লিখলাম একটু আগে 2 8 7, এইভাবে লিখেছি। তাহলে দেখো এই শেষ কক্ষপথটাতে আর একটা ইলেকট্রন শর্ট, আর এর শেষ কক্ষপথে দেখা যায় 7টি ইলেকট্রন শর্ট। এখন দেখো এ যদি একটা একে দিয়ে দেয়, এই ক্লোরিনকে দিয়ে দেয়, তাহলে দেখা যাবে যে হাইড্রোজেনের আর কোনো তোমার ইলেকট্রন থাকছে না। আর আমরা জানি যে পরমাণু হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ এটাতে পরমাণু যতটা ইলেকট্রন থাকবে ততটাই তোমার প্রোটন থাকবে। যে এখন এই একটা ইলেকট্রনকে যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে ওখান থেকে দেখো শুধু একটা প্রোটন থাকবে, ইলেকট্রন থাকছে না। তার মানে সে তার পরমাণু সে অস্তিত্বই আর সে টিকিয়ে রাখতে পারবে না, সেক্ষেত্রে এটা অসম্ভব। যার কারণে তারা কি করবে? পাশাপাশি এসে ইলেকট্রন শেয়ার করবে। যেমন দেখো আমরা যদি এখানে একটা ক্লোরিন দিই, একটা হাইড্রোজেন আগে দিই, এই হলো হাইড্রোজেনের ধরো এই একটি ইলেকট্রন রয়েছে, আমি একটু কালো করে দিচ্ছি, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য। আর ধরো ক্লোরিনের জন্য আমরা যদি আঁকি, ক্লোরিনের জন্য ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে এইভাবে দেখাতে পারবো। আরেকটা কক্ষপথ থাকবে, এই জায়গাটায় 7টি ইলেকট্রন থাকবে। এটা হলো আমার ক্লোরিন। তখন কি করবে? যেহেতু এই একটা ইলেকট্রন ওকে দিয়ে দিতে পারবে না, কারণ এর একটাই ইলেকট্রন রয়েছে, সে যদি দিয়ে দেয় তাহলে এখানে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যার কম বেশি হয়ে যাবে, যার কারণে তখন তারা তাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পারবে না। তখন কি করবে? তারা পাশাপাশি গিয়ে শেয়ার করবে, অর্থাৎ
এই হাইড্রোজেন পরমাণুটা তার কাছাকাছি গিয়ে এইভাবে তার সাথে একটা ইলেকট্রন শেয়ার করবে, অর্থাৎ এই যে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন রয়েছে সেই একটা ইলেকট্রন শেয়ার করবে। তখন দেখো এইরকম একটা চিত্র দেখা যাবে, অর্থাৎ তখন দেখো এর জন্য এই জায়গাটা দুজনের জন্যই চিন্তা করতে হবে, এই জায়গাটা হাইড্রোজেনের জন্য চিন্তা করতে হবে এবং ক্লোরিনের জন্য চিন্তা করতে হবে। তাহলে দেখো যে আমরা যদি এখন হাইড্রোজেনের চিন্তা করি তাহলে এর শেষ কক্ষপথ দুইটা ইলেকট্রন থাকলো। তাহলে দেখো আমরা শিখেছিলাম যে হিলিয়ামের হচ্ছে দুইটা ইলেকট্রন থাকে, 2 থাকে, শেষ কক্ষপথ দুইটা ইলেকট্রন থাকে। তাহলে হাইড্রোজেনটা হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো, এবং অপরপক্ষে এই ক্লোরিন তার শেষ কক্ষপথে দেখো একটা দুইটা এখানে দুইটা এই দুইটা টোটাল 8টি ইলেকট্রন শেষ কক্ষপথে রয়েছে। এই কক্ষপথটা দুজনের জন্য কাউন্ট করতে হবে এই দুটো ইলেকট্রনকে। ওকে, তাহলে দেখো এই ক্লোরিনের জন্য শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে, হাইড্রোজেনের জন্য 2টি ইলেকট্রন রয়েছে। তাহলে হাইড্রোজেন হয়ে গেল হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো, আর এই ক্লোরিন তোমার পাশাপাশি নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে এইভাবে তারা একটা সমযোজী যৌগ, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইরকম একটা যৌগ তৈরি করলো। তাহলে দেখো এখানে কিন্তু একটা ইলেকট্রন কার, একটা ক্লোরিনের আর একটা হচ্ছে হাইড্রোজেনের, এরকম ভাবে তারা শেয়ার করে একটা যৌগ তৈরি করলো, এরকম ভাবে শেয়ার করে। অর্থাৎ সমযোজী যৌগের ক্ষেত্রে যেটা হচ্ছে সমযোজী যৌগ সৃষ্টি হলো, এই সমযোজী যৌগের ক্ষেত্রে তারা একজন আরেকজনের সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে একটা সেতু বা বন্ধন তৈরি করে যৌগ গঠন করে অবস্থান করে। এটা হলো আমাদের সমযোজী যৌগের একটা বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা, তাহলে আমরা শিখলাম যে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য যে গঠনটা ছিল আমরা শিখলাম। আমি তোমাদের ক্লাসে কিন্তু এটার শিখেছিলাম যে পানির গঠনটাও আমি তোমাদেরকে দেখিয়েছি, যে এরকম ভাবে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে তোমার এরকম ভাবে তোমার হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে একটা যৌগ পানি তৈরি করে। আর এখানে মুক্ত ইলেকট্রন, বন্ধনজোড় ইলেকট্রন আমি তোমাদেরকে এগুলো শিখিয়েছিলাম। নেক্সট ক্লাসে এটা নিয়ে আমি আবার আলোচনা করব, এটার আরেকটা টপিকস নিয়ে বা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করছি সেটাকে শেষ করে নিই। এরপরে আসি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের সাহায্যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর সংখ্যা কিন্তু একই জিনিস, আমরা এটা একটু শিখে রাখি। দেখো অনেক সময় এইভাবে বলা হলো যে এটার যদি বলা হলো যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে তোমাকে বলতে পারে যে এর ভর সংখ্যা তাহলে কত। আমরা জানি যেহেতু পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা একই জিনিস, তাহলে 11ই হবে এর পারমাণবিক সংখ্যা আর 11ই হবে তার ভর সংখ্যা। আর আমরা এটাও জানি যে একটা পরমাণুতে যতটা তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা থাকে ঠিক ততটাই ইলেকট্রন থাকবে। তাহলে যদি আমি এখন তোমাদেরকে বলি যে সোডিয়ামের তাহলে ইলেকট্রন সংখ্যা কত, তখন তোমরা অবশ্যই বলতে পারবে যে ইলেকট্রন সংখ্যা হবে 11, কারণ এর প্রোটন সংখ্যা যতটা থাকে ততটাই ইলেকট্রন থাকে। এখন মজার একটা বিষয় হলো, যেটাকে আমরা এই 6 নম্বরে বলবো, যে আয়নের সাহায্যে ইলেকট্রন বের করা, ইলেকট্রন সংখ্যা বের করা। এখন আমি তোমাদেরকে যদি বলি যে সোডিয়াম প্লাস, এইখানে ইলেকট্রন সংখ্যা কত, এখানে ইলেকট্রন কত বা ইলেকট্রন সংখ্যা কত, এখানে ইলেকট্রন সংখ্যা কত, তখন তোমাদের উত্তরে কি আসবে? দেখো আমি একটু আগে তোমাকে বলেছি যে যখন ওই পজিটিভ চিহ্ন বা নেগেটিভ চিহ্ন আসে তখন আমাদেরকে বুঝতে হবে ওই মৌলটা মৌল অবস্থায় নেই, সে একটা আয়নিত অবস্থায় চলে গেছে, অর্থাৎ সে একটা ইলেকট্রন হয়তোবা দান করেছে হয়তোবা গ্রহণ করেছে। যদি এরকম পজিটিভ চিহ্ন থাকে তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। এখানে একটা শুধু পজিটিভ চিহ্ন দেওয়া আছে, তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। এখন আরেকটা কথা যদি আমি তোমাদেরকে বলি, একটা উদাহরণ দিই, যেমন ম্যাগনেসিয়াম 2+, তাহলে এখানে কি করবে 2+, তার মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে এখন আমি তোমাদেরকে যদি বলি যে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, অ্যান্সারে কি আসবে? যে ছিল কয়টা, নর্মালি আমরা জানি সোডিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাই তার ইলেকট্রন সংখ্যা 11 হবে। যেহেতু সে এখানে পজিটিভ অবস্থা দেখাচ্ছে তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে এখন তার অবস্থা বা থাকবে কয়টি, ওই 11 - 1 মানে হচ্ছে 10টি ইলেকট্রন আছে, এখন তার 10টি ইলেকট্রন রয়েছে। ওকে, এখন যদি আমি তোমাদেরকে বলি ম্যাগনেসিয়াম 2+, এর ইলেকট্রন সংখ্যা কত, এটার ইলেকট্রন সংখ্যা কত, তখন তোমাদের অ্যান্সার কি আসবে? তোমরা একটু ট্রাই করো। তাহলে অবশ্যই তোমাদের অ্যান্সার আসবে, যেহেতু আমরা জানি ম্যাগনেসিয়াম কত, এর প্রোটন সংখ্যা হচ্ছে কত, 12। তাহলে এই 12 থেকে তাহলে যেহেতু প্রোটন সংখ্যা 12, তার মানে তার ইলেকট্রন সংখ্যাও 12টাই থাকবে। কিন্তু দেখা যাচ্ছে 2+ রয়েছে, তার মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে 12টা থেকে 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কি আসবে? এরও 10টি আসবে। ওকে, তাহলে এটাও কিন্তু একটা প্রশ্ন, এরকম প্রশ্ন হতে পারে, এমসিকিউর জন্য হতে পারে বা ক্ষয়ের জন্য হতে পারে। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আবার যদি ধরো ক্লোরিনের কথা আমরা বলি, ক্লোরিন মাইনাস, একটা মাইনাস দিয়ে দেখাই, এটা হচ্ছে অ্যানায়ন, এ কি করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এই জন্য এখানে নেগেটিভ চিহ্ন হয়েছে। আমরা জানি কি ক্লোরিনের জন্য আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 17,
তাহলে তার পারমাণবিক সংখ্যা যদি 17 হয় তাহলে অবশ্যই তার ইলেকট্রন সংখ্যা 17 হবে। যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এখানে মাইনাস চিহ্ন রয়েছে মানেই হচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে আগে ছিল 17টা ইলেকট্রন, সে একটা গ্রহণ করেছে, তাহলে কি হবে, তার ইলেকট্রন সংখ্যা হবে কত, আগে ছিল 17, সে একটা গ্রহণ করেছে, তার মানে 18টি ইলেকট্রন তার এখন হবে। এইভাবে কিন্তু এমসিকিউর জন্য প্রশ্ন তোমাদের হতে পারে। তোমরা এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। অন্যান্য যে মৌলগুলো রয়েছে তাদের আয়নিক অবস্থাগুলো কি হতে পারে, যেমন হতে পারে তোমার ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ হতে পারে, কপার 2+ হতে পারে। এই জিনিসগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা উপকৃত হবে। এরপরে আসি ইলেকট্রন বিন্যাস। কোনো একটা মৌল দিয়ে বললো যে এগুলো চিত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করে দেখাও, তখন তোমরা কি করবে, আমি একটু আগে কিন্তু ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে দেখিয়েছি, সোডিয়ামের জন্য দেখিয়েছি, ক্লোরিনের জন্য দেখিয়েছি, ঠিক ওইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখাবে। আমি তারপরে আরেকবার দেখাচ্ছি। যেমন সোডিয়ামের জন্য আমরা জানি সোডিয়াম আমরা লিখবো কিভাবে, যে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আর নিম্নে আমরা এটার ইলেকট্রন বিন্যাস চিত্রের আকারে দেখানো হলো। তাহলে তোমরা কি করবে, যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন দিবে, তারপরের কক্ষপথে 8টি ইলেকট্রন দিবে। যেমনটা তোমরা আগে এইভাবে লিখে নিবে, প্যাটার্নটা এইভাবে লিখে নিলে সহজ হবে তোমাদের জন্য, যে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তাহলে তোমাদের জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং নির্ভুলভাবে তোমরা এটা সমাধান করতে পারবে। এরপর 3 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথে দেখা যাচ্ছে যে 1টি ইলেকট্রন রয়েছে, তাহলে একটা ইলেকট্রন এইভাবে দিয়ে দিবে। আর সবসময় চেষ্টা করবে যে ইলেকট্রনগুলো এইভাবে মানে যুক্ত অবস্থায়, কাপল অবস্থায় দিলে খুব ভালো হয়। আচ্ছা, এটা হলো আমাদের সোডিয়ামের জন্য। এবার ক্লোরিনের জন্য ঠিক এইভাবে আসবে, আরেকটা কক্ষপথ, না ক্লোরিনের জন্য 3টাই কক্ষপথের দরকার হয়। ক্লোরিনের জন্য আমরা ক্লোরিন 17 জানি, তাহলে এটাকে এইভাবে আগে লিখে নিবে, লিখে নিয়ে প্রথম কক্ষপথে 2টি, 8টি এবং শেষ 3 নম্বর কক্ষপথে 7টি ইলেকট্রন দিয়ে দিলে ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। ম্যাগনেসিয়াম 12। এইভাবে তোমরা যদি তোমার যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর যদি পারমাণবিক সংখ্যাগুলো জেনে থাকো, তোমাদের বইয়ে আছে কিছু মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, তারপরেও আমি তোমাদেরকে ক্লাসে অবশ্যই আমি ক্লাসটা তোমাদের করিয়েছিলাম, সরাসরি করিয়েছিলাম আমাদের বন্ধ হওয়ার আগে। সেখানেও আমি তোমাদের মৌলগুলোর যে পারমাণবিক সংখ্যা রয়েছে সেটা আমি লিখে দিয়েছিলাম, মোটামুটি 20 পর্যন্ত বা তার থেকে বেশি লিখে দিয়েছিলাম। যাই হোক, তোমরা সেটা কালেক্ট করবে, যেখানে তোমরা লিখে রেখেছো সেটা প্রয়োজনে আবারও বের করে দেখবে, দেখে সেটা সুন্দর করে মেমোরাইজ করে ফেলবে। অন্তত তোমরা 20টা মৌলের এরকম মুখস্থ করে ফেলবে বা মেমোরাইজ করে ফেলবে, যেটা তোমাদের 9-10-এ গেলে কাজে লাগবে। 9-10-এ গেলে মিনিমাম তোমার 30 থেকে 35টা পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে, সিরিয়ালি মনে রাখতে হবে। এরপরে আরও কিছু থাকবে যেগুলো তোমাদের একটু মনে রাখার দরকার হবে। এরপরে আসি আমরা কার্বনের আইসোটপ, হাইড্রোজেনের আইসোটপ সম্বন্ধে। আইসোটপ বলতে আমরা আসলে কি বুঝি, আমরা সংখ্যাটায় দেখেছি যে ভর সংখ্যা আলাদা হয়ে যাবে, ভর সংখ্যা হয়ে যাবে আলাদা, কিন্তু প্রোটন সংখ্যাগুলো সেম থাকবে। দেখো আইসোটপ যদি বানানটা আমরা লিখি, আমি এটা মনে রাখার জন্য তোমাদের একটা টেকনিক দিচ্ছি। আইসোটপ, আইসোটপ ওকার হবে আইসোটপ। এটার ক্ষেত্রে দেখো শেষে এই যে টপ কথাটা রয়েছে, শেষে প রয়েছে, এই পতে কি হয়, প্রোটন হয়। খেয়াল রাখবে, এই পতে প্রোটন হয়। আর এই আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা একই থাকে, অর্থাৎ প্রোটন সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না, প্রোটন সংখ্যা যা ছিল তাই থাকে, কিন্তু তোমার নিউট্রন সংখ্যার পরিবর্তন হয়। কার পরিবর্তন হয়, নিউট্রন সংখ্যা। খেয়াল করবে যে প্রোটন আইসোটোপ লিখতে শেষে প রয়েছে, তার মানে এই জায়গাটায় প্রোটন সংখ্যাটা সেম থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যাটার পরিবর্তন হবে, হয়ে কিন্তু এটার ভর সংখ্যাটার পরিবর্তন হয়ে যায়। যেমন ধরো হাইড্রোজেনের 3টি আইসোটপ রয়েছে, 1 1, তারপরে হচ্ছে তোমার 2 1, তারপরে হচ্ছে 3 1, তারপর হ্যাঁ 1, এখানে 1। তাহলে দেখো যে আমরা কি জানি নিচে কি বসে, নিচে বসে হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে দেখো এখানে 1, এখানে 1, এখানে 1, প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দেখো এখানে ভর সংখ্যা উপরে বসে হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে দেখো এখানে কম বেশি হয়ে গেল, আবার এখানে দেখা যাচ্ছে 3 আছে। তার মানে দেখো এই জায়গায় নিউট্রন সংখ্যা, এটার জন্য নিউট্রন সংখ্যা হচ্ছে 2, এটার জন্য নিউট্রন সংখ্যা হচ্ছে 1, আর এটার জন্য নিউট্রন সংখ্যা হচ্ছে 0। তার মানে এই যে আমার এখানে হাইড্রোজেনটা রয়েছে, হাইড্রিয়াম, এটাতে কোনো প্রোটন সংখ্যা নেই, সরি নিউট্রন সংখ্যা নেই। আবার দ্বিতীয়টা ডিউটেরিয়াম, এটাতে আমার 1টি নিউট্রন রয়েছে, আর এটা হচ্ছে আমার ট্রিটিয়াম, এটাতে দেখো 2টি নিউট্রন রয়েছে। তাহলে এইরকম ভাবে যে যেটাতে দেখা যাবে যে প্রোটন সংখ্যাগুলো একই থাকে, কিন্তু তোমার ভর সংখ্যা আলাদা হয়, মানে ভর সংখ্যাগুলো আলাদা আলাদা হয়, তাকে আমরা বলবো একটা পরস্পরের আইসোটপ। এরপরে আসবো আমরা কার্বনের আইসোটপ 3টি রয়েছে, সেই আইসোটপগুলোর যদি আমরা সংকেত আকারে দেখাই তাহলে আমরা এইভাবে দেখাতে পারি। কার্বন আমরা কি জানি, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে এখানে হবে 6, আর প্রথমটা হচ্ছে 12,
একটু তোমরা এটা খুব সহজে মনে রাখতে পারবা যে 6টা এইভাবে দিয়ে নিবা, তারপর 12 13 14 ব্যাস এইরকম ভাবে তোমরা এটাকে মনে রাখবে। এই 3টা হচ্ছে কার্বনের আইসোটোপ। তোমাদের অনেক সময় বলতে পারে, এমসিকিউতে বলতে পারে যে কার্বনের আইসোটোপ নিম্নের কোনটি, তখন তোমাদেরকে অনেক সময় দিল যে কার্বন এটা হচ্ছে 15, এটা হচ্ছে ধরো 16। এখন এগুলোর মধ্যে কোনটা কার্বনের আইসোটোপ তোমাদের বেশি বেশি বের করে নিতে হবে এটা, কারণ কার্বনের জন্য আমরা 3টি আইসোটোপ জানি, যে 3টি আইসোটোপ আমি প্রথমে লিখে দিয়েছি, এই 3টে হচ্ছে কার্বনের আইসোটোপ। সো ওই অপশন থেকে তোমার এটাকে চুজ করতে হবে। তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়ালেখার মধ্যে থাকবে। আল্লাহ হাফিজ।